হ্যালো স্টুডেন্ট, আজকে তাহলে আমি নেক্সট পার্টটা স্টার্ট করছি। সেটা হচ্ছে অ্যাকাউন্টসের যে আমি পড়িয়েছিলাম ক্লাসিফিকেশন। তো ওই ভিডিওটার পরে যে ভিডিওটা দেওয়ার কথা বলেছিলাম সেটা হচ্ছে গোল্ডেন রুল, অ্যাকাউন্টেন্সির গোল্ডেন রুল। তো স্ট্রেট কাট ডিসকাস করা যাক টাইম নষ্ট না করে। আচ্ছা দেখো, গোল্ডেন রুল, এই গোল্ডেন রুল অ্যাকচুয়ালি আমাদের কি কাজে লাগবে? এই গোল্ডেন রুল মেনলি যখন আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করি, আমরা প্রত্যেকেই জানি যে জার্নাল এন্ট্রি আমাদেরকে পাস করতে হয়। তো মেনলি আমরা কনফিউশন ক্রিয়েট করে দেয় আমাদেরকে কখনো কখনো যে কাকে ডেবিট করব কাকে ক্রেডিট করব। তো কি হয়, এই গোল্ডেন রুল আমাদেরকে হেল্প করবে কাকে ডেবিট অ্যান্ড কাকে ক্রেডিট করব, কোন আইটেম ডেবিট অ্যান্ড কোন আইটেম ক্রেডিট হবে। ফর সে আমরা যদি বলি স্যালারি পেড টু এমপ্লয়, এন্ট্রি হয় স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করছি টু ক্যাশ করছি, তো কেন করছি বা কি লজিকে করছি? তো সেই লজিকটাই হচ্ছে আমাদের গোল্ডেন রুল, যেটা লুকা প্যাসিওলি বানিয়েছিল। তো এখন গোল্ডেন রুল ডাবল এন্ট্রি সিস্টেমের পার্ট, ডাবল এন্ট্রি সিস্টেম। তো এখানে আমাদের হবে ডেবিট, এখানে আমাদের হবে ক্রেডিট। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে নেচার অফ অ্যাকাউন্ট, নেচার অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস এর নেচার। তো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম থ্রি টাইপস এর মেনলি অ্যাকাউন্টস হয়। একটা হয় পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। একটা হয় নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আর আরেকটা হয় রিয়েল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, অলরেডি আমি এটা ডিসকাস করেছি। এখন পার্সোনাল অ্যাকাউন্টের যদি গোল্ডেন রুল বলা হয়, তাহলে আমরা বলবো রিসিভার যে হবে, রিসিভার যে হবে তাকে আমরা ডেবিট করব, আর গিভার যে হবে তাকে আমরা করব ক্রেডিট। সিমিলারলি যদি আমরা নমিনাল অ্যাকাউন্ট দেখি, এর রুল ওয়াইজ এক্সপেন্সেস, লসেস, এগুলোকে করব আমরা কি ডেবিট, আর ইনকাম, প্রফিটস, গেন or any benefit, or any benefit তাকে করব আমরা ক্রেডিট। তাহলে রিসিভার ডেবিট, গোল্ডেন রুলে কি হচ্ছে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট, এক্সপেন্সেস লসেস ডেবিট, ইনকাম প্রফিট গেইনস or any benefit ক্রেডিট ইন কেস অফ নমিনাল অ্যাকাউন্ট। আর পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। আর রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা বলি, এই রুলে কি বলছে, হোয়াট কামস ইন তাকে আমরা করব ডেবিট, আর হোয়াট গোজ আউট তাকে আমরা করব ক্রেডিট। তো এটা একটু মনে রাখতে হবে, এইটাই হচ্ছে আমাদের মেন অস্ত্র। যেমন হয় না যে ডক্টরদের গলায় থাকে টেথোস্কোপ থাকে, চেক করে দেখে নেয়। তো আমাদের কমার্স স্টুডেন্টদের আমাদের মেন হচ্ছে এটাই হচ্ছে মেন পিলার। যে স্টুডেন্ট এটাকে যত ভালো রেডি করতে পারবে, সেই স্টুডেন্ট অ্যাকাউন্টেন্সি তার কাছে কিছু ব্যাপার হবে না, ইজিলি সে ডেটা নিতে পারবে। তাহলে একবার রিভিশন করে নেওয়া যাক। যদি আমাদেরকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল, আমরা কি বলবো রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। যদি আমাদেরকে বলা হয় নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল, এক্সপেন্সেস লসেস, দুটো আইটেম না, এক্সপেন্সেস লসেস ডেবিট, ইনকাম প্রফিট গেইনস তিনটে আইটেম, ইনকাম প্রফিট গেইন বেনিফিট ক্রেডিট। আর যদি আমাদের রিয়েল অ্যাকাউন্টের কথা বলা হয়, তাহলে রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি আমাদের হবে
হোয়াট কামস ইন ডেবিট আর হোয়াট গোজ আউট ক্রেডিট। একটা জিনিস সবসময় মাথায় রাখবো, পার্সোনাল অ্যাকাউন্ট কখন আসে, যখন ক্রেডিটে কিছু ডিল হয়, ক্রেডিটে কিছু ট্রানজাকশনস হচ্ছে, তখন আসবে একমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট। আর এক্সপেন্সেস, লসেস, ইনকাম, প্রফিট, গেন তো নমিনাল অ্যাকাউন্ট। আর অ্যাসেট রিলেটেড যদি কোনো অ্যাকাউন্ট হয় রিয়েল অ্যাকাউন্টের মধ্যে সেটা কভার হয়ে যাবে। এবার আমি একটা জিনিস বোঝাই, পার্সোনাল অ্যাকাউন্টের রিসিভার আর গিভারের কনসেপ্টটাকে আমি একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? অত্যধিক গরম পড়ে গেছে। তো ফার্স্টে আমরা ডিসকাস করছি পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে। পার্সোনাল অ্যাকাউন্ট আমি শর্টে লিখে দিলাম পার্সোনাল অ্যাকাউন্ট। এইভাবে ভাবা যাক কিভাবে গিভার আর কিভাবে রিসিভারকে আমরা আইডেন্টিফাই করব। এই যদি একটা কোম্পানি হয় বা এই একটা অর্গানাইজেশন হয়, ধরে নিচ্ছি এটা একটা অর্গানাইজেশন, তো ও অবভিয়াসলি কারোর না কারোর থেকে সাপ্লাই রিসিভ করবে। সাপোজ ও কারোর থেকে মেটেরিয়াল বা গুডস কিনেছে, ও কারোর থেকে গুডস কিনেছে। গুডস বলতে কি বোঝায়? দ্রব্য। কিসে কিনেছে? না ক্রেডিট। আমি বলেছি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট ছাড়া হয় না। গুডস পারচেজ করা হয়েছে, ও গুডস কি করেছে? বাই করেছে। গুডস বাই করেছে ক্রেডিটে কত? 10,000 রুপিজের গুডস কিনেছে। কার থেকে কিনেছে? না কোনো একজন পার্সনের থেকে কিনেছে। সাপোজ তার নাম হচ্ছে মিস্টার এক্স। তো একবার ভাবা যাক, আমি যদি কোশ্চেন রেজ করি, আমরা কার দিক দিয়ে ভাববো? আমি এখানে একটা জিনিস ড্র করছি, আমরা সবসময় বিজনেসের পার্সপেক্টিভ দিয়ে ভাববো। আমরা কখনো কোনো সাপ্লায়ারের পার্সপেক্টিভ দিয়ে ভাববো না বা কোনো কাস্টমারের পার্সপেক্টিভ দিয়ে ভাববো না। আমরা যখন থেকে অ্যাকাউন্টস করছি, সারাটা জীবন যতদিন আমরা অ্যাকাউন্টস করবো, আমরা অলওয়েজ অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে ভাববো, সেটা যে কোনো চ্যাপ্টারই করি না কেন। এখন এই যে অর্গানাইজেশন, এই যে বিজনেস এন্টারপ্রাইজ কি করলো, একজন মিস্টার এক্স এর কাছ থেকে গুডস কিনছে। কিসে কিনছে? ক্রেডিটে কিনছে। তো অবভিয়াসলি এই বিজনেস মিস্টার এক্স এর নাম লিখে রাখবে, নালে তো ভুলে যাবে। কেন? মিস্টার এক্স এর কাছ থেকে কিনছে, মিস্টার ওয়াই এর থেকে কিনছে, জেড এর থেকে কিনছে, এর থেকে কিনছে, বি এর থেকে কিনছে, কার থেকে 10,000 এর কিনছে, কার থেকে 15,000 এর কিনছে, কার থেকে 1 লাখ এর কিনছে, কার থেকে 5 লাখ এর কিনছে, কার থেকে 3 লাখ এর কিনছে। তো মনে রাখতে পারবো না তো। পাড়াতে হয় না, ছোট দোকান হয়, পাড়াতে গ্রসারি স্টোর হয়, তো কি হয় যখন আমরা ওখান থেকে জিনিসপত্র কিনি, যদি ক্রেডিটে কিনি, তো দোকানদার কি করে? একটা খাতা, একটা ডায়েরি মেনটেন করে এবং ডায়েরির মধ্যে রেকর্ড করে রাখে। কেন? মনে রাখতে পারবে না কে কত টাকা আমার থেকে, সে তাকে গুডস বিক্রি করেছে বা তার সাপ্লায়ার তাকে কত টাকা দিয়েছে, কত টাকার গুডস দিয়েছে, সে কত টাকা দিয়েছে, কত টাকা পেন্ডিং আছে, এটা মনে রাখা সম্ভব না। তাহলে আমাদের যখনই ক্রেডিটে ট্রানজাকশন হবে, আমাদেরকে ওই পার্টির নাম লিখে রাখতে হবে যে আমাদেরকে সাপ্লাই দিয়েছে। সিম্পল। তো এখন আমি যদি কোশ্চেন রেজ করি, বিজনেস যদি রেকর্ড করে, তাহলে বিজনেস বলবে গিভার কে? মিস্টার এক্স যে, এ তো গিভার। আমরা তো দেখতেই পাচ্ছি এ তো আমাদেরকে দিচ্ছে গুডস, এ তো গিভার। তাহলে এ যদি আমাদেরকে গুডস দেয়, এ যদি গিভার হয়, তাহলে গিভারকে পার্সোনাল অ্যাকাউন্টে কি বলছে? গিভারকে ক্রেডিট করতে বলছে। তখন আমরা গিভারকে কি করব? ক্রেডিটে পোস্ট করব। আমি এখানে কোনো জার্নাল এন্ট্রি বোঝাচ্ছি না, আমি আগে বোঝাচ্ছি এর অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে। তো গিভারকে আমরা তখন ক্রেডিটে পোস্ট করব। ডেবিটে কাকে পোস্ট করব সেটা এখন সাসপেন্সে থাক। তাহলে এটা বোঝা গেল, পার্সোনাল অ্যাকাউন্টে পার্সন আসবে যে আমাদের থেকে টাকা পাবে বা যার থেকে আমরা টাকা পাবো। আচ্ছা, এবার এই বিজনেস কি করলো? এর থেকে মিস্টার এক্স এর থেকে যখন ক্রেডিটে গুডস কিনেছে, তো অবভিয়াসলি তার বুকসে মিস্টার এক্স এর নাম লিখে রাখবে এবং গিভার যেহেতু দিয়েছে, ও ক্রেডিট কলামে লিখে রাখবে, মানে ক্রেডিট সাইডে লিখে রাখবে। এবার এই গুডসই বিজনেস বিক্রি করছে, সেল করছে, গুডস সোল্ড করছে, ক্রেডিটে করছে। কত ভ্যালুতে করেছে? সে 15,000 এ করেছে। কাকে করেছে? কোনো একজন পার্সনকে করেছে, কোনো একজন পার্সনকে করেছে। সাপোজ যাকে আমরা সেল করছি সে হচ্ছে মিস্টার ওয়াই। তাহলে এবার বলি, মিস্টার ওয়াই কে যদি ক্রেডিটে গুডস বিক্রি করা হয়, তো বিজনেস অবভিয়াসলি মিস্টার ওয়াই এর যে নাম আছে, মিস্টার ওয়াই এর নাম তার বুকসে রেকর্ড করে নেবে, না তো ভুলে যাবে মিস্টার ওয়াই কে কত টাকা দিয়েছে, মিস্টার জেড কে দিয়েছে কত, মিস্টার এ কে, বি কে, সি কে, ডি কে, ই কে, এরকম কত কাস্টমার আছে, তাদেরকে কত টাকার গুডস দিয়েছি, তারা কত টাকা অ্যাডভান্স দিয়েছে, তারা কত, আমরা তার থেকে কত টাকা পাবো, তো মনে রাখতে পারবো না। সেম কেস অ্যাজ ক্রেডিটার।
সেই কেসে কোম্পানি কি করবে, বিজনেস কি করবে, একে রেকর্ড করবে। কিন্তু কোশ্চেন হচ্ছে মিস্টার ওয়াই কে ক্রেডিটে রেকর্ড করবো কি ডেবিটে? তো এবার ভাবি, একে যখন আমরা গুডস দিচ্ছি, এর রিসিভার কি গিভার? আনসার হচ্ছে এটা রিসিভার, এ হচ্ছে রিসিভার। তো রিসিভার যদি হয়, আমাদের রুল কি বলছে, রিসিভারকে ডেবিট করো। শুরুতে যতটা কঠিন মনে হচ্ছে, আমি যখন আস্তে আস্তে করে এক্সাম্পলস করাবো, অনেকগুলো প্রায় 15 to 18 এক্সাম্পলস করাবো, এক্সাম্পলস গুলো একদম ধরে ধরে এক্সপ্লেন করব, কেন হচ্ছে, কোনখানে কি লিখি, আমরা কেন লিখছি, এই রুলে ফেলবো, একদম প্র্যাকটিস হয়ে যাবে। আর এই এক্সাম্পল ভালো করে করতে পারলে নর্মালি জার্নাল এন্ট্রি আমরা বুঝতে পারবো। তাহলে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, আমি এরকম আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি যে এই আমি পেন সেলার, সাপোজ আমি একজন সেলার, তো আমি এই পেন বিক্রি করি, এই পেনগুলোকে সেল করি। তো আমি যদি সেল করি, কে গিভার কে রিসিভার? তো ওরা তখন আনসার দিচ্ছে আমি গিভার আর ওরা রিসিভার। একদম এইভাবে ভাববো না। আমি যদি আমার বিজনেসের দিক দিয়ে ভাবি, তাহলে আমি যখন গুডস বিক্রি করছি, আমি আমাকে ভাববোই না। যে দোকানদার গুডস বিক্রি করে, সে কি তার নিজের নামে থোড়ি ডায়েরি মেনটেন করে, সে তো কাস্টমারদের নামে ডায়েরি মেনটেন করে। আর যে সাপ্লায়ার গুড সাপ্লাই দিচ্ছে, সে থোড়ি নিজের নামে ডায়েরি মেনটেন করে, সে তো তার কাস্টমারের রেসপেক্টে ডায়েরি মেনটেন করে, তাই না? তো আমরা যখন গুডস দিচ্ছি, আমরা সামনের পার্টির কথা ভাববো, ভাই ওকে এক্স ওয়াই জেড এ বি সি ডি এদের নাম আমরা রেকর্ড করে রাখবো, যাতে ভুলে না যাই। তো পার্সোনাল অ্যাকাউন্ট, এবার আমরা যখন গুডস দিচ্ছি, ভাবি ওরা রিসিভার কি গিভার? ওরা তো রিসিভার। তো রিসিভারে কি বলছে, ডেবিট করতে, তখন আমরা একে ডেবিট করে দেবো। অপোজিট দিক দিয়ে যদি ভাবি, সাপ্লায়ার আমাদেরকে গুডস দিচ্ছে, তো আমি কখনো ভাববো না যে আমি রিসিভার। আমরা ভাববো যে সাপ্লায়ার গুডস দিচ্ছে, সে এক্স ওয়াই জেড এ বি সি ডি সাপ্লায়ার হতে পারে, যে আমাকে গুডস দিচ্ছে। তো আমি যদি তাদের নাম না লিখে রাখি, তারা আমার থেকে কত পাবে আমি তো ভুলে যাবো। তাহলে আমি এক্স ওয়াই জেড এর নাম লিখে রাখবো। এবার যারা সাপ্লাই দিচ্ছে, যারা গুডস সাপ্লাই দিচ্ছে, তারা কারা? গিভার কি রিসিভার? ওরা তো গিভার, আমাকে গুডস দিচ্ছে, তাহলে ওরা হয়ে গেল গিভার। গিভারকে আমরা কি করব, ক্রেডিটে পোস্ট করব। তাহলে আশা করছি পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে গিভার আর রিসিভারটা এই এক্সাম্পলটা দিয়ে আমি বোঝাতে পারলাম। এখন এটা দেখি, এটা মনে রাখার চেষ্টা অলওয়েজ করব, পার্সোনাল অ্যাকাউন্টে কখনো নিজেকে নিয়ে ভাববো না, আউটসাইডারকে নিয়ে ভাববো। কাকে নিয়ে ভাববো? আউটসাইডার্সদেরকে নিয়ে ভাববো, কখনো নিজেকে নিয়ে ভাববো না। তো এটা গেল পার্সোনাল অ্যাকাউন্টের এক্সপ্লেনেশন। তো আমি মুছে দিচ্ছি, যাদের কপি করার আছে পজ করে কপি করে নিও। আমি পুরো অ্যাকাউন্টস ধরে ধরে শেখাবো। বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে, বেসিক জিনিস না ক্লিয়ার করলে হায়ার স্টাডি করতে গিয়ে প্রবলেম হবে, অনেক কিছু প্রবলেম ফেস হবে, মাথায় সামস ঢুকবে না, ডেটা ঢুকবে না। তো নেক্সট যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তো আমি এখানে লিখে দিলাম নমিনাল অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করা খুব ইজি। দেওয়াই আছে এক্সপেন্সেস লসেস ডেবিট। এবার কোশ্চেন হচ্ছে এক্সপেন্সেস কি? এক্সপেন্সেস হচ্ছে খুব সিম্পল আইডেন্টিফাই করা, খুব সিম্পল, আমি বুঝিয়ে দিচ্ছি। এক্সপেন্সেস হচ্ছে রেগুলার আইটেম, যেটা একটা বিজনেস ইনকার্ড করবে। যেমন যদি আমি বলি যে এমপ্লয়ি জব করে, স্যালারি করে, অ্যাকাউন্টেন্ট আছে, প্রত্যেক মান্থে অ্যাকাউন্টেন্টকে স্যালারি দিতে হবে। এক্সপেন্সেস সেই আইটেম যেটা পার ডে ইনকার্ড করতে পারি, উইকলি বেসিস ইনকার্ড করতে পারি, মান্থলি বেসিস ইনকার্ড করতে পারি, কোয়ার্টারলি বেসিস করতে পারি, হাফ ইয়ারলি, ইয়ারলি, জাস্ট 1 ইয়ার। মানে কোনো একটা খরচা, কোনো একটা এক্সপেন্স যেটা আমি ইনকার্ড করছি, যেটা আমি পে করব বা পে করছি উইদিন 1 ইয়ার, সেখানে সো মেনি টাইমস হতে পারে। যেমন এমপ্লয়িকে স্যালারি 1 বছরে কতবার দেওয়া হবে? 12 বার দেওয়া হবে। রেন্ট, কোনো অফিসের রেন্ট প্রত্যেক মান্থে দেওয়া হবে, মানে 12 বার। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বছরে 1 বার দেওয়া হবে। ইলেকট্রিসিটি বিল, যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বিল হয়, তাহলে সেখানে 3 মান্থস, আদারওয়াইজ প্রাইভেট হয়ে গেলে পার মান্থ বেসিস দিতে হবে। অফিস চালানোর জন্য যেগুলো আমাদের টুকিটাকি খরচা হয়ে থাকে, যেমন স্টেপলার, পিন, ইঙ্ক, পেন, পেন্সিল, ক্যালকুলেটর, ইঙ্ক, এই সমস্ত কিছু কি রেগুলার বেসিসে খরচা হয়। একটা অফিসে জলের ব্যবস্থা থাকে, ডিসপেন্সার থাকে, যেখানে জল খাওয়া হয়, তো সেটাও মোটামুটি ধরে নিই যে 3 দিন 4 দিন বাদে জলকে রিপ্লেস করতে হয়। তার মানে মোদ্দা কথা একটা জিনিস দাঁড়ালো, যে খরচাটা আমার প্রত্যেক বছর অ্যাটলিস্ট একবার হবে, অ্যাডভার্টাইজমেন্ট বছরে একবার করা হয়, তাহলে এক্সপেন্সেস।
কোনো অ্যাসেটকে বিক্রি করা হয়েছে, কোনো অ্যাসেটকে বিক্রি করে যদি লস হয়, সাপোজ অ্যাসেট কিনেছিলাম 1,00,000 টাকায়, আর অ্যাসেটকে ইউজ করার পর ওর ভ্যালু আজকের দিনে দাঁড়িয়ে আছে কত, 90,000-এ, সেই অ্যাসেটকে যদি আমরা 85,000-এ সেল করি, তাহলে 5,000 টাকা 5,000 তো লস। তাহলে এই যে লস আমরা দেখতে পেলাম, এই যে আমরা এক্সপেন্সেস দেখতে পেলাম, এগুলোকে আমরা বলে দেবো কি, ডেবিট। যেমন আমি এখানে লিখছি এক্সপেন্সেস লসেস যদি বলি, তাহলে সেক্ষেত্রে কি কি আসতে পারে, প্রচুর লিস্ট হতে পারে। এক্সপেন্সেস অর লসেস প্রচুর লিস্ট হতে পারে, যেমন স্যালারি পেড হতে পারে, স্যালারি আমরা পেড করছি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড করছি, আমি পেড বারবার লিখছি না, ইলেকট্রিসিটি বিল, ই বিল লিখে দিলাম, পেড হচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করছি, এই সমস্ত কিছু, গুডস কিনছি, পারচেজেস হচ্ছে, আমি এটাকেও এক্সপ্লেন করব পরে। তো গুডস কিনছি, পারচেজেস হচ্ছে, এগুলো সবই কি আমাদের এক্সপেন্সেস। অ্যাসেট বিক্রি করা হয়েছে, লেখা হচ্ছে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, এগুলো সবই এক্সপেন্সেস লসেস। তো যখনই আমরা অ্যাকাউন্টস করছি, হয়তো কোশ্চেন পেপারে বলছে স্যালারি পেড টু এমপ্লয়ি, তো আমরা দেখতে পাচ্ছি তো স্যালারি পে করছে, স্যালারি তো প্রত্যেক মাসে পে করবে, তো এক্সপেন্সেস নেচার, তখন একে ডেবিট করতে হবে। কেন ডেবিট করব, এক্সপেন্সেস লসেস অ্যাজ পার গোল্ডেন রুল ডেবিট হবে। সিমিলারলি ইনকাম, প্রফিট, গেইন, বেনিফিট, যে কোনো কিছুই হোক না কেন সবসময় ক্রেডিট হবে। যদি কেউ সেল করছে, সাপোজ আমি ধরি একটা ফুড স্টল, ছোটখাটো একটা বিজনেস দিয়ে বুঝি, একটা ফুড স্টল যেখানে এগরোল, চাউমিন, পকোড়া বিক্রি হয়। তো আমরা এখন দেখি তার দোকানে প্রচুর ক্রাউড আছে, তো কি বলি আমরা, যে ভালো সেল হচ্ছে, তার মানে ভালো ইনকাম হচ্ছে। তো সেল হচ্ছে ইনকাম, ঠিক আছে, সেলসকে আমরা রেভিনিউ বলতে পারি। তো সেলস হচ্ছে ইনকাম, তাহলে এখানে কি লিখবো, ইনকাম, প্রফিট আর গেন শর্টে লিখলাম এখানে, হ্যাঁ, মানে এটা বেনিফিট লিখলাম না, বাট বেনিফিট ইনক্লুড হয়ে যাবে। যেমন আমরা যদি এক্সাম্পল দিই কি সেলস আমাদের তাহলে ইনকাম, ঠিক আছে। আচ্ছা, বিজনেসে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে যদি ইন্টারেস্ট পায়, এও তো ইনকাম, ইন্টারেস্ট পাচ্ছে তো রেগুলার বেসিসে পাচ্ছে, এটাও ইনকাম। তাহলে ইন্টারেস্ট রিসিভড। আচ্ছা দাদা, যদি এমন হয় আমরা ইন্টারেস্ট পে করি, ধরো আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি আর ইন্টারেস্ট পেড করছি, তাহলে কি হয়ে যাবে, এক্সপেন্সেস, পেড মানি তো এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, যেটা আমরা রেগুলার বেসিসে করছি, অ্যাটলিস্ট উইদিন 1 ইয়ার। আচ্ছা, আর কি হতে পারে ইনকাম হিসাবে, কমিশন রিসিভড হতে পারে। দাদা কমিশন যদি পেড করি, তাহলে সেই ক্ষেত্রে এক্সপেন্সেস, কমিশন রিসিভড, এটা একটা হতে পারে। আর কি হতে পারে, আচ্ছা দাদা এখানে গেন, এই বেনিফিট লিখেছিল, বেনিফিট কখনো কখনো না গভর্নমেন্ট আমাদেরকে গ্রান্ট প্রোভাইড করে, সাবসিডি দেয়, তো এগুলো বেনিফিট। তো এনি সাবসিডিজ, গ্রান্টস এটসেট্রা, প্রচুর এক্সাম্পলস হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য দু একটা এক্সাম্পল ইউজ করছি। তাহলে যখনই কোনো ইনকাম বা প্রফিট বা গেন বা বেনিফিট দেখতে পাবো, তখন তাকে আমরা কি বলবো, নমিনাল অ্যাকাউন্ট, আর অবশ্যই সেটা অ্যাজ পার গোল্ডেন রুল ক্রেডিট কলামে বসবে, জার্নাল এন্ট্রিতে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, প্রফিট আর গেন অ্যাকাউন্টেন্সিতে কোনো ডিফারেন্স নেই, বাট গেন হতে পারে যদি আমরা কোনো অ্যাসেট বিক্রি করি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ আমরা একটা কোনো মেশিনারি কিনেছি, একটা কোনো মেশিন কিনেছি, যে মেশিনটা 10 বছর চলবে আর 10 লাখ টাকা দিয়ে কিনেছি। তো কোশ্চেন হচ্ছে, এই যে মেশিনটা কেনা হচ্ছে, এটা কি আমাদের কাছে এক্সপেন্সেস? আনসার ইজ নো, মেশিন পারচেস কখনোই এক্সপেন্সেস হয় না। মেশিনটাকে যে আমরা ইউজ করব, তার উপর ডেপ্রিসিয়েশন হয়ে যাবে আমাদের কাছে লস। অ্যাসেটস এর ভ্যালু কি হয়, গ্র্যাজুয়ালি কমতে থাকে, যেমন বিল্ডিং এর ক্যাপাসিটি কমতে থাকে, ডে বাই ডে কমতে থাকে, প্লাস্টার খসে পড়ে যায়, কোথায় কি সেই রড দেখা যাচ্ছে, তো বিল্ডিং এর ক্যাপাসিটি ফল করতে থাকে, যত দিন যেতে থাকে বিল্ডিং, পুরনো বাড়ি কি হয়ে যায়, ভেঙে চুরে গেছে, গাছ বেরিয়ে গেছে, তো ওই বিল্ডিং থোড়ি কেউ দাম দিয়ে কিনতে চাইবে, তো বলবে ধর ভেঙে তো ডিমলিস্ট করে আমাদেরকে আবার নতুনভাবে রিকনস্ট্রাক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে ভ্যালু যখন কোনো অ্যাসেটস এর কমছে, আর আমরা দেখো কোনো অ্যাসেটস যদি পারচেস করব লং টাইমসের জন্য, তাহলে আমাকে বারবার খরচা করতে হবে না, তখন সেটা কোনোদিনই এক্সপেন্সেস হবে না, সেটা অ্যাসেট হবে এবং সেটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। আশা করা যায় নমিনাল অ্যাকাউন্টটা বোঝাতে পেরেছি।
প্রচুর এক্সাম্পলস দেবো, আমি এগেন বলছি নিয়ার অ্যাবাউট 15 to 18 এক্সাম্পলস দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ছোট 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 করে বোঝানো হবে, তোমাদের যথেষ্ট হেল্প হবে, আমি এটুকু বিশ্বাস রাখি যদি তোমরা আমার এই ভিডিওগুলোকে পরপর ফলো করো। নেক্সট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট অলওয়েজ অ্যাসেটস এর ক্ষেত্রে আসে। অ্যাসেটস কাকে বলবো? যে জিনিসটা আমরা কিনছি, যে গুডসটা আমরা কিনছি ইউজ করব বলে তাকে আর গুডস বলবো না। সাপোজ আমার খাতা বই পেন পেন্সিলের দোকান, আর আমি এই পেনগুলো কিনেছি, মার্কার পেনগুলো কিনেছি বিক্রি করব বলে, তো আমি যে সাপ্লায়ারের থেকে কিনেছি অবভিয়াসলি এগুলো আমি ইউজ করবো বলে কিনিনি, তো আমি এটাকে বিক্রি করবো বলে কিনেছি বলে এটাকে আমরা বলবো গুডস। সিম্পল। আর আমি যদি ধরে নিই আমি এই বোর্ডটা কিনেছি, এই বোর্ডটা কিনেছি পড়ানোর জন্য, তো আমি এটা ইউজ করবো বলে কিনেছি, তো আমার কাছে এটা হয়ে যাবে অ্যাসেট। অফিসে আমি একটা এসি লাগিয়েছি, অ্যাসেট, কেন ইউজ করব, তো ওটাকে কখনো গুডস বলবো না। তো এরকমই অ্যাসেট রিলেটেড যদি কিছু হয় তখন তাকে আমরা ডেবিট ক্রেডিট করব। কিভাবে? রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে অ্যাসেট যদি আমরা কিনছি তাহলে অ্যাসেট কামস ইন হচ্ছে, সাপোজ ফার্নিচার কিনছি, ল্যান্ড কিনছি, বিল্ডিং কনস্ট্রাক্ট করছি বা পারচেস করছি, অ্যাকোয়ার, মজার কথা হচ্ছে অ্যাসেটস এর ভ্যালু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি বা অ্যাসেটস অ্যাকোয়ার করা হচ্ছে, তখন তাকে আমরা কি করব? হোয়াট কামস ইন রুলে ফেলে ডেবিট করে দেবো। ঠিক আছে? আর যদি কোনো অ্যাসেটস কে আমরা বিক্রি করে দিই বা কোনো অ্যাসেটস এর ভ্যালু কমতে থাকে তখন সেটাকে আমরা গোজ আউট এর থিওরিতে ফেলে দিয়ে আমরা এটাকে ক্রেডিট করে দেবো। সিম্পল। তাহলে গোল্ডেন রুলে যদি আমি ফেলি কোন আইটেম ডেবিট এন্ড কোন আইটেম ক্রেডিট ইজিলি বুঝতে পারবো। এবার এটা এরকম হতে পারে যে মনে হতে পারে যে কুইক কি করে সলভ করবো, দেখেছি স্যারেরা ফটাফট সলভ করছে বা আপনি হয়তো এখন সলভ করুন ফটাফট, এটা সব প্র্যাকটিসের উপর আসে। আমরা যখন নিচু ক্লাসে পড়তাম অবভিয়াসলি আমরা এরকম হতো 5 - 3 মাইনাস করতে গেলে সাবট্রাকশন করতে গেলে মারও খেয়েছি আমরা, কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন তো বুঝে গেছি যে ওটা কিভাবে কি ক্যালকুলেট করতে হচ্ছে, কিভাবে হচ্ছে। তো এখানেও তাই সম্পূর্ণটা প্র্যাকটিসের উপর, আর আমি যেভাবে বলবো তোমরা 100% আমার উপর বিশ্বাস রাখতে পারো যে কোনো জায়গায় প্রবলেম হবে না, আমি প্রত্যেকটা এলিমেন্টসকে ধরে ধরে বলবো। তাহলে রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়ে যাবে? যখন আমরা কোনো অ্যাসেটস কে অ্যাকোয়ার করছি বা কোনো অ্যাসেটস এর ভ্যালু বাড়ছে এটাকে আমরা ধরে নেবো হোয়াট কামস ইন, তাকে ডেবিট করে দেবো। আর ক্রেডিট কাকে করব? যখন কোনো অ্যাসেটসকে আমরা বিক্রি করছি, সোল্ড আউট করছি বা অ্যাসেটস এর ভ্যালু কমছে, যেমন বিল্ডিং কিনেছিলাম 1 লাখ টাকায়, এক বছর বাদে বিল্ডিং এর ভ্যালু কমে গেছে 90,000 হয়েছে, তাহলে এই যে ভ্যালু কমলো তার মানে অ্যাসেটস গোজ আউট হিসেবে ধরা হবে এবং অ্যাসেটকে তখন করা হবে ক্রেডিট। যে অ্যাসেট হবে তার নাম দিয়ে ক্রেডিট করা হবে। যদি ফার্নিচার হয় ফার্নিচার, ল্যান্ড এন্ড বিল্ডিং হয়ে গেলে ল্যান্ড এন্ড বিল্ডিং, যদিও ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না, বিল্ডিং ধরো, আর ইকুইপমেন্ট হতে পারে, লুজ টুলস হতে পারে, এরকম। ঠিক আছে? কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেটসও হতে পারে, যেমন গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, লিজ, এগুলো হতে পারে। এগুলো আমি আস্তে আস্তে করে বলবো। তো রিয়েল অ্যাকাউন্ট নিয়ে আস্তে আস্তে কিছু বোঝাবার থাকলো না, তাহলে একবার রিভিশন করে নেওয়া যাক। নেচার অফ অ্যাকাউন্ট, যদি কখনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে নেচার অফ অ্যাকাউন্ট কি, আমরা বলবো 3 টাইপসের নেচার অফ অ্যাকাউন্ট হয়। একটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। গোল্ডেন রুল কি? গোল্ডেন রুল কে বানিয়েছে? লুকা প্যাসিওলি বানিয়েছে। এটা ডাবল এন্ট্রি সিস্টেম। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে এক্সপেন্সেস লসেস ডেবিট, ইনকাম প্রফিট গেইন ক্রেডিট। আর রিয়েল অ্যাকাউন্টের রুল হচ্ছে কি হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। এবার আমি বলি একটা ব্যাপার, আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম তো কি হতো না, পার্সোনাল অ্যাকাউন্টের না রুলটা ভুলিয়ে যেত, যে গিভার ক্রেডিট না রিসিভার ক্রেডিট ছিল, ভুলে যাচ্ছি এরকম একটা ব্যাপার হতো। তো এটার জন্য আমি একটা ক্লু দিয়ে রেখেছিলাম যাতে আমি মনে রাখতে পারি। তো আমি তোমাদেরকে কেন বলছি, হতে পারে তোমাদের সাথে এই প্রবলেমটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তো কমার্সের স্টুডেন্টরা এইটুকু ভুল করি না, আমরা সবসময় ডেবিট আর ক্রেডিট লিখি। তো আমরা ডি লিখি আর সি লিখি। তো ডেবিটকে আমরা শর্টে আর করে দিতে পারবো আর ক্রেডিটকে আমরা জি করে দিতে পারবো। তো মনে রাখবো আর মানে ডেবিট, মানে রিসিভার ডেবিট আর গিভার ক্রেডিট। কখনো যদি ভুলে যাই না, একটু এটা মনে রাখবো, মনে রাখলেই আমরা ইজিলি মানে এটা ভুলবো না অ্যাটলিস্ট। এবার এটা গেল গোল্ডেন রুলের স্টোরি। এবার আমরা 1 by 1 আমি যে বলছিলাম যে আমি এক্সাম্পল দেবো, এক্সাম্পল দিয়ে বোঝাবো, আমি সেই এক্সাম্পল গুলো দিচ্ছি। এক্সাম্পল সময় যদি পুরোটা দেখো, হয়তো আজকে আমি ফুল রেকর্ড করতে পারবো বলে মনে হয় না, তো যতটা হচ্ছে আজকে করাচ্ছি। এক্সাম্পল 1, আচ্ছা আমি পার্ট করে দিচ্ছি, এখানে দুটো পার্ট করে দিই তাহলে অ্যাটলিস্ট কিছুটা। এক্সাম্পল 1, এক্সাম্পল 1 এ আমরা লিখছি business started with cash.
আমি কোনো জার্নাল এন্ট্রি শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি অ্যাপ্লিকেশন অফ গোল্ডেন রুল, কি করে গোল্ডেন রুলকে অ্যাপ্লাই করব। জার্নাল আমি শেখাচ্ছি না। এবার গোল্ডেন রুলকে অ্যাপ্লাই করতে গেলে অটোমেটিক্যালি জার্নাল এসে যাবে, কিন্তু আমি বারবার বলছি আমি জার্নাল একদমই শেখাচ্ছি না। কিন্তু যদি তোমরা এটাতে ফোকাস করো, তোমরা আস্তে আস্তে করে জার্নালও শিখে যাবে। বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ₹10 লাখ, ₹10 লাখ। তো এইটা আমাদের স্টোরি দিয়েছে। এখন আমি বলি এটাকে যদি আমি একটা ইমেজ ড্র করি, এই হচ্ছে ওনার, বিজনেসের মালিক। এ কি করলো, বিজনেস তৈরি করেছে 10 লাখ দিয়ে। আর আমি একটু আগে একটা চোখ এঁকেছিলাম, আমি বলেছিলাম বিজনেসের দিক দিয়ে ভাববো। তো বিজনেস কি ভাবছে, বিজনেস ভাবছে ওনার একজন পার্সন যে আমাকে 10 লাখ দিয়েছে। কি বললাম, ওনার একজন পার্সন যে আমাকে 10 লাখ দিয়েছে। তো ওনার আমার থেকে ইন ফিউচারে পাবে, যদি কখনো বিজনেস বন্ধ হয়ে যায় ওনাকে 10 লাখ ফেরত দিতে হবে। ভাবি জাস্ট ওনার না ভেবে, যদি ভাবি অন্য কেউ আমাকে ধার দিয়েছে টাকা, তো একটা টাইম তো পেমেন্ট করতে হবে, এরকমই ভাবি। তো ওনার যখন আমাকে বিজনেসে এই টাকাটা দিয়েছে, ওনারের নাম বিজনেসে রেকর্ড করা যায় না। কোনো ওনার বিজনেস কখনো ওনারের নামে কিছু রেকর্ড করে না, তার বদলে লেখে ক্যাপিটাল। এবার বলি ক্যাপিটাল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। কেন ক্যাপিটাল, ওনারকে যখনই আমি ক্যাপিটাল ভাবো তখনই ওনারের কথা আসবে। ক্যাপিটাল ওনার, ক্যাপিটাল ওনার, ক্যাপিটাল ওনার। তাহলে ওনার তো পার্সোনাল অ্যাকাউন্ট, ওনার তো পার্সন, ওনারের বিহাফে কি বসছে ক্যাপিটাল। রিপ্রেজেন্টেটিভ পার্সন পড়িয়েছি, ভিডিওতে আছে, দেখে নেবে। তো রিপ্রেজেন্টেটিভ পার্সন কে, ক্যাপিটাল, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট। এবার বলো তো ওনার আমাদেরকে টাকা দিচ্ছে কি ওনার নিচ্ছে? ওনার রিসিভার কি গিভার? ওনার তো গিভার। তো ওনারকে গিভার হলে কি করব, রুল ওয়াইজ বোর্ডে আছে ক্রেডিট করব। আচ্ছা ওনার আমাদেরকে দিচ্ছে কি ক্যাশ, ক্যাশ তো আমাদের কাছে অ্যাসেট, যার কাছে ক্যাশ আছে তার কাছে অ্যাসেট আছে। তো অ্যাসেট হচ্ছে ক্যাশ, রাইট? এখন ক্যাশ যদি অ্যাসেট হয় তাহলে ক্যাশ অবভিয়াসলি রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। তো বিজনেসের কাছে ক্যাশ কামস ইন হচ্ছে না, বিজনেসের কাছে ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টকে কি করা উচিত, কি বলেছে, হোয়াট কামস ইন তাকে ডেবিট করো। তাহলে ক্যাশকে ডেবিট করব আর ক্যাপিটালকে ক্রেডিট করব। কেন, ওনার দিচ্ছে ক্যাপিটাল, গিভারকে ক্রেডিট করো। তো এখানে কি লিখবো, এখানে বিজনেস স্টার্টেড করছে অবভিয়াসলি ওনার, আর এখানে ক্যাশ। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর দিয়ে গোলমার্ক করলাম, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, গোলমার্ক করলাম। কারণ বিজনেস স্টার্ট করছে, কেউ তো স্টার্ট করছে, যে ওনার, ওনারের বদলে কি লিখবো বলেছি, ক্যাপিটাল লিখবো। তাহলে বিজনেস তার বুকসে কি রেকর্ড করবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করছে আমি রিজন এক্সপ্লেন করেছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করছি কেন, ক্যাশ হচ্ছে বিজনেসে ক্যাশ আসছে, এই যে ক্যাশ আসছে, তাহলে বিজনেসের কাছে এটা অ্যাসেট। তো অ্যাসেট কামস ইন হলে অ্যাসেট, অ্যাসেট যদি কামস ইন হয় তাহলে অ্যাসেট অ্যাকাউন্টকে করবো ডেবিট। আর ওনার বিজনেসে ক্যাশ দিচ্ছে তাহলে তার বদলে ক্যাপিটাল লিখবো, তো গিভারকে ক্রেডিট করব। ওকে, তাহলে এটা গেল এক্সাম্পল 1। এবার আমরা আসছি এক্সাম্পল 2। এক্সাম্পল 2 তে আমরা যদি লিখি মিস্টার এক্স স্টার্টেড বিজনেস with cash ₹7 lakh, furniture ₹5 lakh, comma land and building ₹10 lakh and goods ₹1 lakh। এরকম যদি দিয়ে দেয় তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, এক সেকেন্ড।
সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি এগেন বলবো মিস্টার এক্স যদি হয় তো অবভিয়াসলি মিস্টার এক্স তো একজন ওনার, ওনারের বিহাফে আমরা কি লিখবো, ক্যাপিটাল। আর মিস্টার এক্স বিজনেসকে দিচ্ছে, মিস্টার এক্স বিজনেসকে ক্যাশ দিচ্ছে, মিস্টার এক্স বিজনেসকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিচ্ছে, মিস্টার এক্স বিজনেসকে গুডস দিচ্ছে, তাই না? মিস্টার এক্স গিভার, সব জায়গায় মিস্টার এক্স কিন্তু গিভার, তো মিস্টার এক্স কে ক্রেডিট করব। কেন? পার্সোনাল অ্যাকাউন্টে বারবার অ্যাপ্লাই করব যে কোন নেচারের অ্যাকাউন্টের মধ্যে পড়তে পারে সেটাকে দেখবো। আমি টেকনিকটা বলি কিভাবে আমরা আইডেন্টিফাই করবো। মিস্টার এক্স কে ওনার, আচ্ছা ওনার 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 তো পার্সন, তাহলে এখানে আমি কি লিখে দেবো, পি। ওনার হচ্ছে তো পার্সন, পি লিখে দিলাম। কি কি দিচ্ছে ওনার? ওনার দিচ্ছে ক্যাশ, ওনার দিচ্ছে ফার্নিচার, ওনার দিচ্ছে ল্যান্ড এন্ড বিল্ডিং, ওনার দিচ্ছে গুডস। তাহলে ক্যাশ তো অ্যাসেট, তাহলে রিয়েল অ্যাকাউন্ট, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট। কিন্তু গুডস, গুডস কখনো আমরা গুডস বলে অ্যাকাউন্টসে রেকর্ড করতে পারি না। গুডসের বদলে আমরা লিখব স্টক। গুডসটাকে আমরা কিসে কনভার্ট করে দেব, বিজনেসের স্টক। আর স্টক আমাদের কাছে সবসময় অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট। যদিও বলে রাখি ওপেনিং স্টক যদি বিজনেসে থাকে সেটা নমিনাল অ্যাকাউন্ট, আর ক্লোজিং স্টক যদি বিজনেসে থাকে সেটা রিয়েল অ্যাকাউন্ট। অনেক টিচাররা পড়াচ্ছে ভুল বলছে ওপেনিং স্টক ক্লোজিং স্টক কখনো দুটো রিয়েল অ্যাকাউন্ট না। ওপেনিং স্টক রিয়েল, ওপেনিং স্টক হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট আর ক্লোজিং স্টক হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এর ব্যাক সাইডে স্ট্রং লজিক আছে যে কেন, ঠিক আছে? কোনোদিন আমি ভিডিওতে বলে দেবো। আপাতত এখন যেটা শেখার জন্য এ করছি সেটা করি, ফোকাস। তো যখন ওনার আমাদেরকে এগুলো দিচ্ছে তো ওনার গিভার, গিভারকে ক্রেডিট করলাম। কি কি দিচ্ছে? অ্যাসেট, ক্যাশ, স্টকস, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এগুলো তো সব অ্যাসেট। তো অ্যাসেট যদি হয় এটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, হোয়াট কামস ইন তাকে ডেবিট করব। দাদা তার মানে যত অ্যাসেটস আছে সবাইকে ডেবিট করব? একদম, যত অ্যাসেট আছে সবাইকে আমরা ডেবিট করব, ওয়ান বাই ওয়ান ডেবিট করব। যেমন আমরা লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত দিয়েছে ক্যাশ? 7 লাখ। যেমন লিখবো ফার্নিচার, ঠিক এর নিচে লিখবো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। কত ফার্নিচার দিয়েছে? 5 লাখ। দেন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিয়েছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস অ্যাকাউন্ট ডেবিট 10 লাখ দিয়েছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস অ্যাকাউন্ট। আর বলে দিয়েছে গুডস, গুডস লিখবো না অ্যাকাউন্টসে, তার বদলে কি লিখবো? স্টক, স্টক অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ। তাহলে কত হবে? টু ক্যাপিটাল বলে কত লিখবো? টু ক্যাপিটাল বলে কত লিখবো? 12 লাখ, 22, 23 লাখ, 23 লাখ। ঠিক আছে দাদা, এই অ্যামাউন্টগুলো পরপর লিখবো না? মানে এই যে তুমি একটু সরিয়ে লিখছো না, এখানে পরপর লিখবো না। কেন কি দুটো কালাম হয়, একটা ডেবিটের কালাম হয়, পাশেই একটা ক্রেডিটের কালাম হয়। তো অবভিয়াসলি ওই ডেটা তো এক কালামে লেখা হবে না, পাশের কালামে লিখতে হবে, তার জন্য একটু ছেড়ে লেখা হচ্ছে। এটা গেল এক্সাম্পল 2। এক্সাম্পল 3, এক্সাম্পল 3, এক্সাম্পল 3 হচ্ছে যদি আমরা গুডস পারচেজ করি, গুডস পারচেজড ইন ক্যাশ ₹4 লাখ। তো এটাকে যদি আমাকে বলা হয় জার্নাল এন্ট্রি পাস করতে, তাহলে আমরা এটাকে কিভাবে করব? মাইন্ড ইট, গুডস পারচেজ, অ্যাকাউন্টেন্সিতে গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না। কি বললাম? অ্যাকাউন্টেন্সিতে গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না। আমি একটু আগেই বলেছিলাম যে এই পেনগুলো কিনেছি কারণ আমি বিক্রি করবো বলে, তাহলে এটা আমার কাছে গুডস। যখনই গুডস বলে থাকবে তখন আমরা এই পারচেজড অ্যাকাউন্টকে কনভার্ট করে নেব পারচেজেস অ্যাকাউন্ট, প্লুরাল ফর্মে। পারচেজ অ্যাকাউন্ট না, পারচেজেস অ্যাকাউন্ট, পারচেজেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেব। আর পারচেজেস আমাদের কাছে অলওয়েজ এক্সপেন্সেস, কেন এটা আমি কিনেছি বিক্রি করে দেবো বলে। তো যার জন্য এটা রেগুলার বেসিসে আমরা গুডস পারচেজ করি, হয়তো সপ্তাহে কিনছি, যার খাতা বই পেন পেন্সিল তো হয়তো মাসে মাসে কিনছে গুডস, তো এটা বিক্রির পারপাসে কেনা, তো গুডস পারচেজেস হয়ে যাবে। গুডস বলে কোনো অ্যাকাউন্টস হয় না, তার বদলে পারচেজেস অ্যাকাউন্ট হবে।
আর অলওয়েজ এটা নমিনাল অ্যাকাউন্ট, এন দিয়ে দিলাম নমিনাল অ্যাকাউন্ট। আর এখানে দেখতে পাচ্ছি না ক্যাশ, ক্যাশ হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। অবভিয়াসলি গুডস যদি কিনি ক্যাশ তো চলে যাবে, ক্যাশ হচ্ছে আমাদের কাছে অ্যাসেট, রিয়েল অ্যাকাউন্ট। এবার আমাদেরকে যদি বলা হয় জার্নাল এন্ট্রি পাস করো, তাহলে এবার আমরা কি করব, রুলে ফেলে দেবো। ক্যাশ হচ্ছে আমাদের কাছে কি বললাম, অ্যাসেট, আমরা এটাকে রুলে ফেলে দিই। যদি আমরা গুডস কিনছি পারচেজেস, তাহলে এক্সপেন্সেস হচ্ছে ডেবিট করতে বলেছে, তাহলে এন্ট্রি কি লিখবো, পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ টু ক্যাশ অ্যাকাউন্ট। কেন ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ তো অ্যাসেট, কামস ইন হলে ডেবিট, গোজ আউট হলে ক্রেডিট। যখন আমরা গুডস কিনবো ক্যাশ তো গোজ আউট হবে, তো টু ক্যাশ হয়ে যাবে। এত গরম পড়ে গেছে, বৃষ্টির তো কোনো পাত্তাই নেই, আবার যখন বৃষ্টি হবে চারিদিকে ভাসিয়ে দেবে। আশা করছি বোঝা যাচ্ছে। এক্সাম্পল 4, এক্সাম্পল 4 বলছে যদি গুডস পারচেজ ইন ক্যাশ হয়, যদি এমন হতো গুডস সোল্ড ইন ক্যাশ রুপিস 50,000, তাহলে কি হতো। আমি এগেইন বলবো, গুডস নামে কোনো অ্যাকাউন্ট হয় না, তাহলে আমরা কি করব, গুডস এর নামে কখনো অ্যাকাউন্ট করব না। গুডস সোল্ড, তার মানে অবভিয়াসলি এইগুলো গুডস ছিল আমার কাছে যেগুলো আমি বিক্রি করছি, তো সোল্ডটা রিপ্লেস হয়ে যাবে সেলস, প্লুরাল ফর্মে, সেল না সেলস, তাহলে এইটা হয়ে যাবে কি সেলসে, সেলস। সেলস মানে একটু আগে বলছিলাম যার যত ভালো সেলস হচ্ছে, এগরোল চাউমিন পকোড়ার কথা এক্সাম্পল দিয়েছিলাম, সেলস যার যত ভালো হচ্ছে তো তার তত ইনকাম হচ্ছে, তো দেখতেই পাচ্ছি তাহলে ইনকাম, তার মানে এটা তো নমিনাল অ্যাকাউন্ট। ক্যাশ তো দেখতেই পাচ্ছি যেখানে ক্যাশ হবে এটা তো আমাদের কাছে অ্যাসেট, তো রিয়েল অ্যাকাউন্ট। এবার আমরা আইডেন্টিফাই করে নিয়েছি কোনটা নমিনাল কোনটা রিয়েল। এবার আমরা কি করব, বুঝতে পারছি না কাকে ডেবিট করব কাকে ক্রেডিট করব, তো রুল আছে না ডেবিট ক্রেডিটে। তো যদি আমি সেল করছি তাহলে এটা তো আমার নমিনাল অ্যাকাউন্ট, সেল মানে আমাদের ইনকাম, নমিনাল অ্যাকাউন্ট, তাহলে সেলস যদি কি হয়ে যাবে, এক্সপেন্সেস লসেস ডেবিট, ইনকাম প্রফিট গেইনস ক্রেডিট, তাহলে সেলসকে ক্রেডিট করব। আর ক্যাশ, সেলস হচ্ছে মানে আমাদের কাছে ক্যাশ আছে, অ্যাসেট আছে, অ্যাসেটের ক্ষেত্রে কি রুল ছিল আমাদের রিয়েল অ্যাকাউন্টে, হোয়াট কামস ইন ডেবিট, তাহলে অ্যাসেট আমাদের কাছে আসছে কামস ইন ডেবিট। তো কামস ইন ডেবিট, তাহলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 50,000। তো চারটে এক্সাম্পল দিলাম। এটাকে ক্লিন করছি, 5 নাম্বার এক্সাম্পলে যাব। কারো যদি মনে হয় কোথাও বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেটাকে ফার্দার বুঝিয়ে দেবো। নেক্সট, এক্সাম্পল 5। এবার আমরা করি ফার্নিচার পারচেজড in cash rupees 70,000। আচ্ছা, এখানে কি কেন হচ্ছে, এখানে ভুল করেও এখানে পারচেজ অ্যাকাউন্ট করব না। মন তো চাইছে পারচেজ অ্যাকাউন্ট করে দিই, পারচেজ দেখছি পারচেজেস অ্যাকাউন্ট, ওটা হবে কার ক্ষেত্রে, অনলি গুডসের ক্ষেত্রে, অনলি গুডসের ক্ষেত্রে হবে। আমরা অ্যাসেট কিনলে অ্যাসেটের নামে অ্যাকাউন্ট ওপেন হবে, তাহলে আমরা পারচেজেস নামে কোনো অ্যাকাউন্ট ওপেন করব না, আমরা করব ফার্নিচারের নামে অ্যাকাউন্ট ওপেন। ফার্নিচার তো আমাদের কাছে অ্যাসেট, ইউজ করব বলে কিনছি, তাহলে এটা তো রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে যাবে। আর এখানে তো দেখতেই পাচ্ছি ক্যাশ আছে,
ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্ট, তাহলে দুটো রিয়েল অ্যাকাউন্ট হতে পারে এরকম, একদমই হতে পারে। একটা কামস ইন হবে, একটা গোজ আউট হবে। তো ফার্নিচার কিনলে তো ফার্নিচার কামস ইন হচ্ছে, দেখতেই পাচ্ছি ফার্নিচার কামস ইন, তো ফার্নিচারকে ডেবিট করো। আর ক্যাশ চলে যাচ্ছে গোজ আউট, তো ক্যাশকে ক্রেডিট করো। তাহলে এন্ট্রি করব ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 70,000 70,000। এক্সাম্পল 6, যদি ল্যান্ড সোল্ড আউট হয় ফর রুপিজ 3 লাখ, 3 লাখ ল্যান্ড সোল্ড আউট হয়েছে, তাহলে কি হবে? সোল্ড দেখেই মন চাইছে সেলস অ্যাকাউন্ট করে ফেলি, কিন্তু সেটা গুডস এর ক্ষেত্রে হবে। অ্যাসেটের ক্ষেত্রে গুডস বিক্রি করলে তখন সেলস হয়, গুডস পারচেজ করলে পারচেজেস হয়, বাকি কোথাও সেলস পারচেজেস হবে না। এখানে অ্যাসেট দেখতে পাচ্ছি ল্যান্ড, রিয়েল অ্যাকাউন্ট, আর এখানে সেন্টেন্স পড়ে বোঝা যাচ্ছে ক্যাশে কেনা হয়েছে, আমি এটাকে ক্যাশ বলে ডিনোট করছি। আউট ফর ক্যাশ, ফর রুপিস এত মানে এটা ক্যাশে হয়েছে, তো ক্যাশও রিয়েল অ্যাকাউন্ট। তাহলে একটা যাচ্ছে একটা আসছে, তাহলে ল্যান্ড যদি সোল্ড আউট হয়ে ক্যাশ আসবে, তো ক্যাশ কি হবে? কাউন্সিংসে পড়ে যাবে, ডেবিট হয়ে যাবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ড অ্যাকাউন্ট, ল্যান্ড আমাদের গোজ আউট হচ্ছে। সেম ভাবে এক্সাম্পল 7, আচ্ছা এক্সাম্পল 7 এ আমরা ড্রয়িংস এর ব্যাপারে জানি। ড্রয়িংস কাকে বলে? যখন ওনার বিজনেস থেকে কিছু তুলে নেবে ফর পার্সোনাল ইউজ, হতে পারে তার ওয়াইফের জন্য, তার সানের ডটারের জন্য, তার মাদার ফাদারের জন্য, অথবা তার নিজের জন্য, কি পারপাসে উনি নিচ্ছেন আমাদের জানার দরকার নেই। বিজনেস একটাই দেখছে, ভাই তুমি যে জিনিসটা নিয়েছো সেটা কি আমার ইউজের জন্য নিয়েছো কি তোমার ইউজের জন্য নিয়েছো? বিজনেস আলাদা পার্সন, আমরা অ্যাকাউন্টসের রেসপেক্টে ভাবি। তো তুমি যদি তোমার জন্য নিয়ে থাকো তাহলে এটা ড্রয়িংস। তো ড্রয়িংস বোঝার আগে দেখি 7 নাম্বার এক্সাম্পল আমরা দেবো, আমরা একটু এক্সপ্লেনেশনস নিয়ে নিই। ড্রয়িংস 3 টাইপসের হতে পারে। কি বললাম? ড্রয়িংস 3 টাইপসের হতে পারে। একটা ড্রয়িংসকে আমরা বলে থাকি ক্যাশ আর ব্যাংক থেকে যদি টাকা তোলা হয় তাহলে ব্যাংক ড্রয়িং। একটা হচ্ছে ক্যাশ ড্রয়িং আর ব্যাংক ড্রয়িং। একটা হতে পারে বিজনেসের থেকে গুডস নিয়ে নিচ্ছে। 2 নম্বরে বিজনেসের থেকে গুডস নিয়ে নিচ্ছে, আর আমি এক্ষুনি শিখেছি গুডস নিলে স্টক হতে পারে অথবা তার বদলে পারচেজেস হতে পারে। অনেক স্কুলের টিচার দেখলাম আমি বলছে গুডস যদি ড্রয়িং করে পারচেজেস করতে হবে। কেন? বইতে পারচেজেস করা হচ্ছে, ওই জন্য পারচেজেস করছে। আচ্ছা আমার কাছে যদি ওপেনিং স্টক থাকে, আগের বছরে যে স্টক বিক্রি হয়নি, আমার গোডাউনে 10,000 ইউনিট স্টক পড়ে আছে, আর আমি কারেন্ট ইয়ারে 90,000 ইউনিটস কিনেছি, আমি ওপেনিং স্টকস থেকে গুডস ড্রয়িং করেছি, তাহলে কি করে পারচেজ লিখবো? কমন সেন্স কাজে লাগায় না। ওই হয় না যে তোতা পাখির মতো শিখেছে, তোতা পাখির মতোই পড়াচ্ছে। আরে ভাই, যে স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে তারা ফিউচারে যাবে, কেউ সিএ, কেউ সিএমএ, কেউ সিএস হবে, কেউ কোম্পানির অ্যাকাউন্টেন্ট হবে, তারা অ্যাকাউন্টস সামলাবে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে পড়াও, রাইট? গোডাউনে 10,000 স্টকস পড়ে আছে, লাস্ট ইয়ারের আনসোল্ড স্টক। কারেন্ট ইয়ারে আমাদের এস্টিমেশনে টোটাল 1 লাখ আমাদের র মেটেরিয়ালস লাগবে, কি টোটাল 1 লাখ গুডস লাগবে, আমরা 90,000 পারচেজ করেছি এস্টিমেট বেসিসে। এবার ওনার যে আছে সে 1,000 গুডস ড্রয়িং করেছে পার্সোনাল ইউজের জন্য। এবার এই ড্রয়িংটা কোথা থেকে করেছে? সে ওপেনিং স্টক থেকে করেছে কি পারচেজ থেকে করেছে? সেটা প্র্যাকটিক্যাল লাইফে গেলে আমরা বুঝতে পারবো, কিন্তু একাডেমিক কোর্সে আমরা বুঝতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অপশন রাখি, যদি পারচেজ থেকে করে থাকে তখন পারচেজকে আমরা ডিল করবো, আর যদি স্টকস থেকে করে থাকে, দ্যাট ইজ ওপেনিং স্টক থেকে করে থাকে, তখন আমরা ওপেনিং স্টক থেকে ডিল করব। আরেকটা জিনিস যেটা হতে পারে, অ্যাসেট ড্রয়িং করেছে। অ্যাসেট ড্রয়িং করেছে, তো আমি বলি এগেন একবার ভাবা যাক, এই বিজনেস ওনার, বিজনেসের থেকে ওনার নিয়ে নিল স্টক বা ক্যাশ বা অ্যাসেট,
নিয়ে নিল, ঠিক আছে। তো বিজনেস কি দেখছে, ওনারকে আমি দিয়েছি, তাহলে ওনার তো পার্সোনাল অ্যাকাউন্ট, ওনার যখন আমাকে দিয়েছিল আমার লাইবিলিটি ছিল ভাই ফিউচারে পেমেন্ট করতে হবে, তো আজকে যদি আমিও ওনারকে দিই তাহলে এটা ওনারের লাইবিলিটি। তো আমি যখন ওনারকে দেব বা বিজনেস যখন ওনারকে দেবে বা ওনার বিজনেস থেকে নিয়ে নেবে, একই ব্যাপার। সেই ক্ষেত্রে কি হবে, ওনার পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার কি গিভার? ও তো রিসিভার। তো রিসিভার হলে গোল্ডেন রুল কি বলছে, রিসিভারকে ডেবিট করো, তাহলে ওনারকে ডেবিট করব। ও দাদা, ওনারের বদলে তো তুমি বলেছিলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করতে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করব না, এইখানে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট করব। কি করব? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট করব। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করা যায়, যায় না তা না, বাট একটা সিচুয়েশন আছে এখানে, তখন করা যায় ক্যাপিটাল অ্যাকাউন্ট। বাট আপাতত বেসিক লেভেল ডিসকাশন করছি, ওইখানে গিয়ে লাভ নেই। সেটা হচ্ছে ড্রয়িংস লিখবো, তাহলে ডেবিটে কে আসবে? ড্রয়িংস, পার্সোনাল অ্যাকাউন্ট, রিসিভার, ডেবিট। তাহলে আমি যদি এখানে বোঝানোর জন্য লিখে দিই ড্রয়িংস অ্যাকাউন্ট হবে ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট হবে ডেবিট, এই কেসেও তাহলে সেম হওয়া উচিত, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, এই কেসেও সেম হওয়া উচিত, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা আমি একটা কথা বলে দিই, কথাটা ড্রয়িং না, কথাটা ড্রয়িংস, ঠিক আছে? টিচার্সরা লিখছে ড্রয়িং, ড্রয়িং না, ড্রয়িংস। ডেবিট। এবার যদি ক্যাশ নিয়ে নেয়, বিজনেস থেকে ক্যাশ নিয়ে নেয়, ক্যাশ তো অ্যাসেট, তাহলে অ্যাসেটের রুল কি রিয়েল অ্যাকাউন্টের? হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট, তাহলে তো গোজ আউট হয়ে যাচ্ছে, ক্রেডিট করতে হবে। তো তখন আমরা এখানে কি করব, টু ক্যাশ, অর যদি ব্যাংক থেকে যায় তো টু ব্যাংক, গোজ আউট ক্রেডিট করে দিলাম। স্টকস এর ক্ষেত্রে বা পারচেজের ক্ষেত্রেও তাহলে সেম হবে, টু স্টক গোজ আউট হচ্ছে। আর যদি আমরা পারচেজেস করি, আমি অর দিয়ে লিখে রাখলাম, যদি আমরা পারচেজেস করি তাহলে এটা গোজ আউট হচ্ছে না, আমরা পারচেজ থেকে পারচেজেসকে মাইনাস করছি। আমরা যখন পারচেজ করি, পারচেজকে কি করছি? ডেবিট। আমি আগের এক্সাম্পলেই দেখালাম পারচেজেসকে ডেবিট করব, তো ডেবিট করছি বাড়ছে, ডেবিট করছি বাড়ছে, ডেবিট করছি বাড়ছে। এবার এই পারচেজ থেকে যদি আমি 5000 ইউনিটস পার্সোনাল ইউজের জন্য নিই তাহলে কমবে, তাহলে কমছে, কমাতে গেলে অ্যাকাউন্টসে অপোজিটে পোস্টিং করতে হয়, ক্রেডিটে পোস্ট করতে হয়, তখন আমরা এখানে পারচেজেস লিখতে পারি। আর যদি কোনো অ্যাসেট ড্রয়িং করি, সাপোজ একটা ফার্নিচার আমি নিয়ে গেছি বাড়িতে ফর পার্সোনাল ইউজ, তাহলে লিখে দেবো ফার্নিচার। কোনো লুজ টুলস নিয়ে গেছি, লুজ টুলসও অ্যাসেট, যেমন স্ক্রু ড্রাইভার, প্লাস হতে পারে, রেঞ্জ হতে পারে, যেগুলো হয় না ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তো এগুলোকে আমরা বলি লুজ টুলস। তো এগুলো যদি আমরা নিয়ে যাই তাহলে ড্রয়িং হবে। তাহলে ড্রয়িংস ক্ষেত্রে আমি এক্সাম্পল যদি এখানে দিই, আমি এক্সাম্পলটা ইচ্ছা করে মুছে দিয়েছিলাম, এখানে যদি আমি এক্সাম্পল লিখে দিই 7, অ্যাপ্রোপ্রিয়েট হবে। ড্রয়িংস রিগার্ডিং অ্যাডজাস্টমেন্ট দেখালাম যে কিভাবে ড্রয়িংস আমরা তিনটে অ্যাঙ্গেলে করতে পারি। এইটা একটু প্লিজ লজিক্যালি বোঝার চেষ্টা করো, কখনো মুখস্থ করতে পারে না। বুকসে পারচেজ আছে, গুগল সার্চ করেছি পারচেজ আছে, স্টকস হতে পারে, পারচেজ হতে পারে। পারচেজ তখন হতে পারে যদি কারেন্ট ইয়ারের পারচেজ থেকে আমি ড্রয়িং করছি, কিন্তু ওপেনিং স্টক থেকে ড্রয়িং করে কখনো পারচেজ হবে না, সেটা অলওয়েজ স্টককে ক্রেডিট করব। ক্লিয়ার? তো এখানে তার জায়গা নিয়ে আমাকে মুছতে হবে। 5, 6, 7টা এক্সাম্পল হলো, পজ করে কপি করে নিও যারা কপি করছো। Example 8. Example 8. Salary paid to staff rupees 25,000. স্যালারি পেড করা হয়েছে। তো দেখো, স্যালারি একটা এক্সপেন্সেস, বোঝাই যাচ্ছে না, প্রত্যেক মাসে আমরা স্যালারি পে করছি, তো স্যালারি একটা এক্সপেন্সেস, তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে অ্যাকচুয়ালি এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস হয়ে গেলে অবভিয়াসলি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। আর দেখা যাচ্ছে এখানে পেড কথাটা বলেছে, আমি যদি বলি আমি এক্ষুনি কাউকে পেড করলাম, তো মাইন্ডে চলে না ক্যাশ গোজ আউট হলো, তো পেড রিপ্রেজেন্টস ক্যাশ, এটা রিয়েল অ্যাকাউন্ট। তো আইডেন্টিফাই হয়ে গেছে, এবার কাকে ডেবিট কাকে করবো, গোল্ডেন রুলের বেসিসে করে দেবো। এক্সপেন্সেস ডেবিট হয়, তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 25,000, 25,000।
এক্সাম্পল 9। এবার দেখো স্যালারির জায়গায় যদি আমাদের ইলেকট্রিসিটি বিল থাকে, ট্যাক্স পেড থাকে, ওয়েজেস পেড থাকে, রেমুনারেশন পেড থাকে, রেন্ট পেড থাকে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস থাকে, সবই একই ট্রিটমেন্ট হবে। 10খানা এক্সাম্পল করবো না, একটা দুটো এক্সাম্পল করবো, কিন্তু বুঝে নেবো যে ওটা কি পারপাসে হচ্ছে, তাহলে ওটাকেই ক্যাপিটালাইজড করে নেওয়া যায়। 9 একটা ইনকাম দেখাই, যেমন ইন্টারেস্ট রিসিভড ₹750। ইন্টারেস্ট যদি আমরা রিসিভ করি, তাহলে ইন্টারেস্ট তো রিসিভ করলে এটা তো আমাদের কাছে একটা ইনকাম। আমরা ইন্টারেস্টও শুধু করতে পারি, এখানে শুধু আমি ইন্টারেস্টকেও সার্কেল করতে পারতাম। তো ইন প্র্যাকটিস আমরা ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট বলে দেখাই। তো ইন্টারেস্ট যদি রিসিভ করছি তো অবভিয়াসলি ক্যাশ আসছে, মানে ব্যাপারটাকে এইভাবে ভাবা যাক। যদি আমি এটাকে এরকম দেখাই, ইন্টারেস্ট রিসিভ দেখাই, তাহলে ইন্টারেস্ট কি আমাদের কাছে এখানে ইনকাম। ইনকাম মানেই নমিনাল অ্যাকাউন্ট, রিসিভড হচ্ছে মানে ক্যাশকে রিপ্রেজেন্ট করছে, যেটা রিয়েল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, কেন রিয়েল অ্যাকাউন্টে হোয়াট কামস ইন ডেবিট, ক্যাশ কামস ইন হচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট কি আমাদের ইনকাম, তো ক্রেডিট করব। ইন্টারেস্ট রিসিভডও করতে পারি অথবা ইন্টারেস্ট অ্যাকাউন্টও করা যায়, দুটোই কারেক্ট। 8, 9 এক্সাম্পল 10। আজকে আমি 10টা এক্সাম্পলই করাচ্ছি, আমি নেক্সট ভিডিওতে বাকি 8-10টা আরো এক্সাম্পল করাবো, ওখানেও বেশ ভালো ভালো ইন্টারেস্টিং থাকবে, আউটস্ট্যান্ডিং, অ্যাডভান্স এগুলো থাকবে, এবং কেন কি করছি না করছি পুরো এক্সপ্লেন করব। এখানে যদি আমরা দেখি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ₹5000, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 5000 বা 50000 এর। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস তো দেখাই যাচ্ছে এটা এক্সপেন্সেস, তাহলে নমিনাল অ্যাকাউন্ট। আর এটাকে আমরা ক্যাশ ধরে নিচ্ছি, কিছু বলারই মানে ক্যাশ, তো রিয়েল অ্যাকাউন্ট। তো এন্ট্রি কি হবে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট ডেবিট, তো লিখবো অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, গোজ আউট ক্রেডিট, তো 50000। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারছি। তো তোমরা কি করবে, যারা ভিডিওটা দেখছো, লং ভিডিও হলেও এটা খুব ফ্রুটফুল ভিডিও বলে আমি মনে করি। তোমরা একদম একটা ভিডিও আমার আপলোড আছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, ওটাকে দেখবে, ওটাকে দেখার পর তারপরেই এই ভিডিওটার সাথে সাথে দেখবে, একটা টাইম করে পরপর সিকোয়েন্সে দেখো, বা একদিনে দুটো ভিডিও দেখে নাও, তাহলে কি হয়ে যাবে, পুরো জিনিসটা কমপ্লিট থাকবে। তো আমি আজকে 10টা এক্সাম্পলস দেখালাম, প্রচন্ড গরম পড়েছে যার জন্য আমি আর রেকর্ড করতে পারছি না, খুব টায়ার্ড লাগছে। তো আমি নেক্সট ভিডিও আবার আনবো যেখানে 11 নাম্বার থেকে এক্সাম্পলস থাকবে। তোমরা প্লিজ এই গোল্ডেন রুলটাকে ভালো করে রেডি করো, এটা আমরা অ্যাপ্লিকেশন শিখছি, এটা কোনো জার্নাল এন্ট্রি কি করে করবো এটা শিখছি না। ওকে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর লাইক বাটন প্রেস করে দিও। থ্যাংক ইউ।